প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী, তোমরা যারা 11 সেমিস্টার 2 পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের এডুকেশন সাবজেক্ট রয়েছে তাদের জন্য আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তোমাদের যে শিখন তত্ত্ব বা থিওরিগুলো রয়েছে তার মধ্যে একটি অন্যতম তত্ত্ব থর্নডাইকের প্রচেষ্টা ভুলের তত্ত্ব। এই তত্ত্ব থেকে যে প্রশ্নটি আসার সম্ভাবনা সবথেকে বেশি তা হলো থর্নডাইকের শিখনের সূত্র এবং তার শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। আজকের এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ আলোচনা বা বিষয়বস্তু সংক্রান্ত এই ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তার আগে আমি বলে রাখি, তোমাদের সেমিস্টার 2 শিক্ষাবিজ্ঞান বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশান আমি দিয়ে দিয়েছি। অনেকে তোমরা সেই সাজেশান দেখেছো, যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেই ভিডিও দেখে নিতে পারো এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর খুব ভালো করে তৈরি করে নাও, যাতে তোমাদের পরীক্ষাতে সমস্ত ধরনের প্রশ্ন কমন পাও এবং ভালো নম্বর পাও। সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই ভিডিওগুলি বানানো হয়েছে। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তা হলো থর্নডাইকের শিখনের সূত্র এবং তার শিক্ষাগত কী গুরুত্ব রয়েছে। অর্থাৎ শিক্ষা মনোবিজ্ঞানের সবথেকে চর্চিত যে বিষয় তা হলো শিখনের সূত্রাবলী। এই শিখনের সূত্রের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি সূত্র আমরা বলতে পারি থর্নডাইকের প্রচেষ্টা ভুলের তত্ত্ব। আগে আমাদেরকে জেনে নিতে হবে যে প্রচেষ্টা ভুল কি, অর্থাৎ কি না কোনো একটি কাজ প্রাণী বারবার চেষ্টা করবে, ভুল করবে, আবার চেষ্টা করবে, ভুল করবে, আবার চেষ্টা করবে, ভুল করবে, এইভাবে করতে করতে একটা সময় চেষ্টা করবে এবং সে সঠিকভাবে কাজটি সম্পন্ন করতে পারবে। অর্থাৎ এই তত্ত্বকেই বলা হয়েছে গিয়ে প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব। অর্থাৎ বারবার চেষ্টা, বারবার প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে একটা সময় আসবে যেখানে উদ্দীপকের সঙ্গে ঠিক প্রতিক্রিয়া সংযোগ ঘটাতে প্রাণী সক্ষম হবে এবং তখনই শিখন সম্পন্ন হবে বলে মনে করা হয়। তো এই যে থিওরি বা তত্ত্ব, এর কি শিক্ষাগত গুরুত্ব রয়েছে, এগুলি কোন কোন তিনি শিখনের সূত্রের কথা বলেছেন, সেই সংক্রান্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমরা দেখব। কি বলেছেন? শিখন প্রক্রিয়ার বিভিন্ন কৌশলের মধ্যে আমেরিকান মনোবিদ ইএল থর্নডাইক প্রবর্তিত প্রচেষ্টা ভুলের কৌশল বা তত্ত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য। তার মতে প্রাণী কোনো সমস্যার সম্মুখীন হলে তার সমাধানের জন্য বারবার প্রচেষ্টা ভুলের মাধ্যমে উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপন করে। এই যে বিশেষ প্রক্রিয়ার সমাধান করা হয় তাকেই থর্নডাইক শিখন বলেছেন। থর্নডাইকের প্রচেষ্টা ভুল তত্ত্বে বর্ণিত শিখন সূত্র তার শিক্ষাগত প্রভাবগুলি নিচে আলোচনা করা হলো। অর্থাৎ কি বলা হয়েছে না, একটু আগে যেটা বললাম, প্রাণী বারবার চেষ্টা অর্থাৎ পরপর প্রচেষ্টা এবং ভুলের মাধ্যমে একটা সময় আসবে যেখানে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সঠিক মেলবন্ধন তৈরি হবে, যার ফলে কী হবে, প্রাণীর শিখন সম্পন্ন হবে। একেই থর্নডাইক শিখন বলেছে। এই প্রক্রিয়ার তিনি কতগুলো সূত্রের উল্লেখ করেছেন, সেই সূত্রগুলো আমরা এবার একটু দেখব। দেখো, তিনি মোট 8টি সূত্রের কি বলা যেতে পারে সন্ধান আমাদের তিনি দিয়েছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি তার 3টি হচ্ছে গিয়ে মুখ্য সূত্র আর 5টি হচ্ছে গিয়ে গৌণ সূত্র। এই প্রধান সূত্র যেটাকে আমরা মুখ্য সূত্র বলছি কি কি? প্রস্তুতির সূত্র, অনুশীলনের সূত্র আর ফল লাভের সূত্র। অপ্রধান সূত্রগুলো কি কি? বহুমুখী প্রতিক্রিয়া সূত্র, মানসিক প্রস্তুতি, আংশিক প্রতিক্রিয়া, সাদৃশ্য সূত্র আর অনুষঙ্গ সঞ্চালন। তাহলে এই টোটাল 8টি সূত্রের তিনি কিন্তু অবতারণা করেছেন, বা যেটাকে আমরা বলতে পারি 3টি প্রধান সূত্র আর 5টি গৌণ সূত্র হয়েছে। এবার আমরা এই 3টি যে প্রধান সূত্র আছে এই সূত্রগুলো সম্পর্কে একটু জানবো, আর এই সূত্রগুলির শিক্ষাগত দিকগুলো আমরা একটু জানবো, কেমন? আর বাকি এগুলো আমরা সূত্রগুলো জানলাম, বিষয়গুলো এর শিক্ষাগত গুরুত্ব অতটা গুরুত্বপূর্ণ নয়। সেভাবে আমরা যদি নাও লিখি বা যদি সেভাবে উত্তর যদি নাও সাজাই তাহলেও কোনো সমস্যা হবে না। প্রস্তুতির সূত্র কাকে বলে আগে সেটা আমরা এবার একটু দেখে নেব। বলছি কি, যখন কোনো ব্যক্তি কোনো কার্যক্রম সম্পাদনের জন্য মানসিক শারীরিকভাবে প্রস্তুত থাকে তখন সে কার্যক্রমটি সম্পাদন করতে আগ্রহী হয় এবং সফলভাবে সম্পাদন করতে পারলে সন্তুষ্টি বোধ করে। অন্যদিকে প্রস্তুতি ছাড়া কার্যক্রম সম্পাদন করতে গেলে ব্যক্তি বিরক্তি বা হতাশা অনুভব করে। তাহলে এক কথায় আমরা কি বলতে যাচ্ছি না, যখন কোনো প্রাণী উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যখন আমরা সংযোগ স্থাপন করছে তখন যদি প্রাণীর মধ্যে দৈহিক বা শারীরিক বা মানসিক যদি প্রস্তুতি থাকে তাহলে কি হবে, তখন সেই কাজটি সফল করতে বা সে আগ্রহী হবে এবং সফলভাবে সন্তুষ্টি সে পাবে। অর্থাৎ সফলভাবে যদি কাজটি সে করতে পারে তাহলে তার মধ্যে একটা সন্তুষ্টি ভাব আসবে। কিন্তু অন্যদিকে যদি প্রস্তুতি ছাড়া কোনো কাজ করতে চায় তখন ব্যক্তির মধ্যে কী হবে, অসফল ভাব হবে এবং তখন তার মধ্যে একটা বিরক্তি বা হতাশা
অনুভব হবে। তাহলে এই যে সূত্র, এক কথায় তাহলে আমরা যেভাবে বুঝলাম, যে কোনো কিছু কাজ করার আগে প্রাণী কী হবে, শারীরিক এবং মানসিক দিক থেকে যদি প্রস্তুত থাকে তবে সে কাজটি করতে আগ্রহী হবে এবং সফলভাবে কাজটি সম্পাদন করবে এবং সে খুশি হবে। কিন্তু যদি প্রস্তুতি ছাড়া কোনো কাজ করতে যায় তখন প্রাণীর অবশ্য অসফল হবে। তখন কী হবে, সে জোর করে কাজ করতে গেলে তার মধ্যে ব্যক্তির মধ্যে বিরক্তি বা হতাশা অনুভব তৈরি হবে। এবার আমরা দেখে নেব এর শিক্ষাগত কী প্রভাব রয়েছে। শিক্ষাগত প্রভাব 1 নম্বর কি না, প্রেরণা বৃদ্ধি। শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ জাগিয়ে তোলার জন্য মানসিকভাবে প্রস্তুত করা দরকার। শিক্ষার্থীদের মোটিভেশন বাড়ানোর জন্য বিশেষ ক্লাসের আয়োজন, এটি শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত করে তোলে এবং শিক্ষণ প্রক্রিয়াকে আরও সহজ করে তোলে। তাহলে কি না, কোনো কিছু বিষয় শেখানোর জন্য আমাদের কী করা উচিত না, শিক্ষার্থীদের আগে মানসিক দিক থেকে প্রস্তুত করা উচিত। অর্থাৎ শিক্ষার্থীদের মোটিভেশন বাড়ানোর জন্য বিশেষ ক্লাসের আয়োজন করা উচিত। শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত করে এবং যদি করতে পারি তাহলে কিন্তু আমরা শিক্ষণ প্রক্রিয়াকে অনেক সহজ সরল করতে পারি। সেই জন্য দেখো, বিদ্যালয়ে কার্যক্রম শুরু হওয়ার আগে আমাদের কিন্তু প্রার্থনা সঙ্গীত বা বিভিন্ন ধরনের মনীষীদের বাণী পাঠ করা হয়। তাতে উদ্দেশ্যটা কি, এর মাধ্যমে শিক্ষার্থীদের মন শান্ত হয়, তাদেরকে মানসিক দিক থেকে আমাদের প্রস্তুত করলাম, তারপরে কিন্তু ধীরে ধীরে ক্লাস শুরু হয়েছে। এরপরে দেখো ইনস্ট্রাকশনাল ডিজাইন, যেটাকে আমরা বলছে ইনস্ট্রাকশনাল ডিজাইনে পাঠ্যক্রম এবং শিক্ষণ পদ্ধতি এমনভাবে ডিজাইন করা উচিত যেখানে শিক্ষার্থীরা ধাপে ধাপে প্রস্তুত হতে পারে এবং শিক্ষার প্রতি আগ্রহ বজায় রাখতে পারে। তাহলে ইনস্ট্রাকশনাল ডিজাইনে এই বিষয়টি আমাদেরকে এমনভাবে ডিজাইন করতে হবে যেখানে আমরা কি দেখব, যে শিক্ষার্থীরা ধাপে ধাপে প্রস্তুত হতে পারবে এবং শিক্ষার প্রতি তাদের আগ্রহ তৈরি হবে। অর্থাৎ কি না, প্রত্যেকটা স্টেপে আমরা যদি সেইগুলোকে এইভাবে যদি ধাপগুলোকে প্রস্তুত করি এবং যেখানে সে যদি সফল হয় তাহলে পরবর্তী ধাপে যেতে সে কিন্তু উৎসাহিত বোধ করবে। কিন্তু প্রথম ধাপে যদি সে অসফল হয়ে পড়ে তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে তার কিন্তু কোনো কিছু কাজ করার ক্ষেত্রে হতাশা তৈরি হবে এবং তার মধ্যে কিন্তু একটা বিরক্তি ভাব তৈরি হবে। তো সেই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। সেই জন্য যখন আমরা ইনস্ট্রাকশনাল ডিজাইন তৈরি করব, নির্দেশনামূলক ডিজাইন যখন আমরা তৈরি করব, তখন কিন্তু আমাদের উচিত প্রথম ধাপ থেকে একেবারে কঠিন না করে সে বিষয়টাকে সরল থেকে কঠিনের দিকে যাওয়াটাই আমাদের বাঞ্ছনীয়। এবার দেখো প্রস্তুতির মূল্যায়ন, শিক্ষার্থীর প্রস্তুতির মাত্রা মূল্যায়ন করা উচিত। এতে মাধ্যমে শিক্ষার্থীর শিক্ষে প্রস্তুত কিনা তা নির্ধারণ করা যায়। অর্থাৎ কি না, যখন আমরা কোনো কিছু শিক্ষণ প্রক্রিয়া শুরু করছি বা ক্লাসে যখন পড়ানো শুরু হচ্ছে তখন শিক্ষক মহাশয় উচিত তিনি শিক্ষার্থীরা মানসিক দিক থেকে প্রস্তুত কিনা, পড়াশোনার জন্য তারা আগ্রহী কিনা, সেই বিষয়টি তিনি যদি একটু জেনে নিতে পারেন তাহলে কিন্তু তার পাঠদান করা অনেকটা সুবিধে হয়ে যায়। সেই জন্য তিনি প্রথমেই এসে 2-4 কথা তাদেরকে মোটিভেট করতে পারেন, তাদের প্রশংসা করতে পারেন, পুরস্কৃত করতে পারেন, কোনো ভালো ভালো কথা বলতে পারেন। এর মাধ্যমে তিনি শিক্ষার্থীদের ক্লাসের মধ্যে ওই পরিবেশের মধ্যে তাদেরকে মানসিকভাবে তিনি প্রস্তুত করে তারপরে তিনি যদি পাঠদান করেন তাহলে সে পাঠদান অনেকটাই কার্যকরী হবে। এরপর দেখো শিক্ষণ উপকরণ প্রদান, অর্থাৎ কিনা শিক্ষার্থীর প্রয়োজনীয় শিক্ষণ উপকরণ প্রদান করা। শিক্ষার্থীর প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সম্পদ উপলব্ধ থাকলে তারা শিক্ষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ কি বলা হচ্ছে না, যখন আমরা কোনো কিছু বিষয়ে তাদেরকে প্রয়োজনীয় সরঞ্জাম দিতে পারবো বা শিক্ষণ উপকরণ বা মডেল তাদের সামনে যদি আমরা উপস্থাপন করি তাহলে কিন্তু তারা শিক্ষার দিক থেকে অনেকটাই কিন্তু শিক্ষণের দিক থেকে আগ্রহী হবে। ফলস্বরূপ তাদেরকে খুব সহজেই পাঠদান আমরা করতে পারবো। এরপরে আমরা বাকি সূত্রগুলো দেখব। এরপর দেখো অনুশীলনের যে সূত্র রয়েছে, অনুশীলনের যে সূত্র আমরা এক সেকেন্ড আমি ঠিক করে নিচ্ছি। অনুশীলনের সূত্রতে আমরা কি বলছি দেখো, বলছে কোনো কাজ বা আচরণ যত বেশি অনুশীলন করা হয় তত বেশি শক্তিশালী হয়। এর 2টি সূত্র আমরা এখানে দেখতে পাবো। 2টি সূত্র কি রয়েছে, 1 নম্বর হচ্ছে ব্যবহার এবং অব্যবহারের সূত্র, আর এই ব্যবহার আর অব্যবহার সূত্রটা আমরা এবার একটু দেখে নেব। দেখো বলছে অনুশীলনের মাধ্যমে একটি অভ্যাস বা দক্ষতা শক্তিশালী হয় এবং অব্যবহার তার দুর্বল হয়। অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করে আর নতুন তথ্য মনে রাখতে সক্ষম হয়। তাহলে এক কথায় আমরা কি বলি না, যখন উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য মানে কি না, যদি ঠিকঠাক না হয় তাহলে সেই উদ্দীপক প্রতিক্রিয়া তাহলে মেলবন্ধন ঘটছে না, বন্ধন তৈরি হয়। তখন যদি সব কিছু অপরিবর্তিত থাকে তখন কিন্তু বন্ধনটি তাহলে কী হবে, শক্তিশালী হবে। অর্থাৎ কি না, কোনো কাজ যখন বারবার ব্যবহার হবে বা বারবার যখন সেই কাজে আমরা অনুশীলন করব তখন কিন্তু সেই কাজটি আমাদের সামনে অনেক পাকাপোক্ত হবে, অনেক কিন্তু ভালো হবে। কিন্তু
যদি আমরা অব্যবহার করি, অর্থাৎ কোনো একবার উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে যদি একবার সংযোগ স্থাপন হয়েছে তারপর সেই বিষয়টি আর দীর্ঘস্থায়ী হলো না, তখন কিন্তু শিখন কখনোই স্থায়ী হবে না। ফলস্বরূপ কী হবে, একটা সময় পরে সেই বিষয়বস্তু কিন্তু দুর্বল হয়ে পড়বে বা প্রতিক্রিয়ার শক্তি হ্রাস পাবে। হয়েছে? তাহলে অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করে এবং নতুন তথ্য মনে রাখতে সক্ষম হয়। এবার শিক্ষাক্ষেত্রে কী প্রভাব রয়েছে সেটা আমরা আবার একটু দেখব। দেখো অনুশীলনের গুরুত্ব বলছে, পাঠ্যক্রমে এমনভাবে সাজানো উচিত যাতে শিক্ষার্থীরা পর্যাপ্ত পরিমাণে অনুশীলন করতে পারে। তাহলে যত অনুশীলন করবে, যত প্র্যাকটিস করবে, ততই কিন্তু তাদের বিষয়টা শেখাটা আরও অনেকটা কী হবে, দৃঢ় হবে এবং স্থায়ী হবে। স্মৃতির ধারণ ক্ষমতা বৃদ্ধি বলছে, নিয়মিত পুনরাবৃত্তি ও রিভিশন শিক্ষার্থীদের মেমোরি রিটেনশন উন্নত করতে সাহায্য করে। অর্থাৎ কি না, যখন আমরা একই বিষয় বারবার যখন আমরা বলছি, সেই জন্যে দেখো যখন ক্লাসে শিক্ষক মহাশয় পড়ান তিনি কিন্তু কিছু কিছু বিষয় তিনি কিন্তু বারবার তোমাদের সামনে রিপিট করেন। কারণটা কি না, এটি বারবার রিপিট করলে কি হবে না, তোমাদের মনের মধ্যে এই বিষয়টি গেঁথে যাবে। শুধু তাই নয়, যদি কোনো ছাত্রছাত্রী অন্যমনস্ক থাকে, সেও কিন্তু পুনরায় একই শব্দ যখন শিক্ষক মহাশয় মুখ থেকে বারবার উচ্চারিত হচ্ছে, সেও কিন্তু ক্লাসে মনোযোগী হবে। হয়েছে? এবার দেখো নিয়মিত অনুশীলন। শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলনের সুযোগ প্রদান করতে হবে। প্রতিদিনের হোমওয়ার্ক, ক্লাসরুম অ্যাসাইনমেন্ট এবং নিয়মিত টেস্টের মাধ্যমে এটি নিশ্চিত করতে হবে। প্রতিক্রিয়া প্রদান, অনুশীলনের পরপরই শিক্ষকদের উচিত শিক্ষার্থীর কার্যকলাপের উপর প্রতিক্রিয়া প্রদান করা। এটি শিক্ষার্থীর ভুলগুলি সঠিক করতে সহায়তা করে এবং তাদের শিক্ষণ প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে। এবং 5 নম্বর কি, ভিন্ন ভিন্ন পদ্ধতির ব্যবহার। অর্থাৎ কি না, বিভিন্ন ধরনের অনুশীলনের মাধ্যমে পদ্ধতি শিক্ষার্থীদের মধ্যে একঘেয়েমি দূর করা এবং তাদের শিক্ষণ প্রক্রিয়া যাতে আকর্ষণীয় করে তোলা যায়, সেই বিষয়টিও কিন্তু আমাদের নজরে রাখতে হবে। এবং সবশেষ যেটি 3 নম্বর সূত্র আমরা দেখব, ফল লাভের সূত্র। থর্নডাইকের ফল লাভের সূত্র বলছে, কোনো কাজের ফলাফল যদি সন্তোষজনক হয় তবে সেই কাজটি পুনরায় করার প্রবণতা বৃদ্ধি পায়, আর ফলাফল যদি অসন্তোষজনক হয় তাহলে সেই কাজটি পুনরায় প্রবণতা করা হ্রাস পায়। শিক্ষণ প্রক্রিয়ায় পুরস্কার ও ব্যর্থতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানে কি দাঁড়াচ্ছে, একেবারে সহজ কথা, যে উদ্দীপক প্রতিক্রিয়া যখন আমরা সংযোগ স্থাপন করছি বা নির্ভুল সংযোগ স্থাপন হচ্ছে, তার ফল যদি শিক্ষার্থীদের কাছে সন্তোষজনক হয় তাহলে সেই বন্ধনটি শক্তিশালী হবে, আর ফল যদি বিরক্তি হয় তাহলে সেই বন্ধনটি কী হবে, শিথিল হয়ে পড়বে বা দুর্বল হয়ে পড়বে। এটি হচ্ছে কি এর মূল কথা। শিক্ষাগত প্রভাব কী কী রয়েছে বলছে, পজিটিভ রিইনফোর্সমেন্ট। শিক্ষণ প্রক্রিয়ায় পজিটিভ রিইনফোর্সমেন্ট ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক আচরণ এবং দক্ষতা উন্নয়ন করা যায়। আর কী কী রয়েছে, ফিডব্যাক। শিক্ষার্থীদের সময় মতো যথাযথ ফিডব্যাক প্রদান শিক্ষণ প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে। পুরস্কারের ব্যবহার বলছে, শিক্ষকদের উচিত শিক্ষার্থীর ইতিবাচক আচরণের জন্য পুরস্কার, যেমন প্রশংসা, পদক অথবা অতিরিক্ত কিছু সুযোগ সুবিধা তাদেরকে প্রদান করতে যদি আমরা পারি, তাহলে কিন্তু বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এবং প্রেরণার উন্নয়ন, তাহলে বলছে শিক্ষার্থীদের মোটিভেট করার জন্য পুরস্কার, ব্যর্থতার সুষম ব্যবহার প্রয়োজন। মোটিভেশন বাড়ানোর জন্য শিক্ষার্থীদের তাদের লক্ষ্য অর্জনে অধিক আগ্রহী হয়ে উঠবে। এবং শাস্তির ব্যবহার, দেখো শিক্ষার্থীদের ভুল বা অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য ন্যায়সঙ্গত শাস্তি প্রদান করা উচিত, তবে শাস্তি দেওয়ার সময় সচেতন থাকতে হবে যাতে এটি শিক্ষার্থীর মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব না ফেলে। অর্থাৎ কি না, এখানে শাস্তি বলতে এই ধরনের দৈহিক শাস্তি, মানসিক শাস্তির ব্যাপারটা এই ধরনের নয়। শাস্তি মানে হচ্ছে এটাই যে তুমি কোনো কিছু বিষয়ে পড়া ধরো তোমার হচ্ছে না, তাহলে কি তুমি 5 বার দাঁড়িয়ে খুব জোরে জোরে রিডিং পড়বে, বা তুমি এই বিষয়টা তুমি অঙ্কটা করতে পারছো না, তুমি এই অঙ্কটা চেষ্টা করো, 5 বার চেষ্টা করবে, না হলে তাহলে আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দেবো। এই রকম ধরনের শাস্তি, যে শাস্তি তার শারীরিক মানসিক কোনো ক্ষেত্রেই প্রভাব বিস্তার করবে না, কিন্তু তার পড়াশোনার গতি বাড়াতে সাহায্য করবে। হয়েছে? এরপরে আমরা উপসংহারে দেখে নেব বিষয়টি কী রয়েছে। দেখো উপসংহারে যে বিষয়টি আমাদের সামনে আছে, একটু আমি ঠিক করে নিচ্ছি, দেখে নাও কি বলছে। থর্নডাইকের শিখনের সূত্রগুলি শিক্ষার ক্ষেত্রে শক্তিশালী ভিত্তি প্রদান করে। প্রস্তুতি সূত্র, অনুশীলনের সূত্র, ফল লাভের সূত্র, শিক্ষণ প্রক্রিয়ার সূত্রগুলি শিক্ষাগত প্রভাব, পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষণ পদ্ধতি, শিক্ষার্থীর মূল্যায়ন, প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবশেষে বলা যায়, থর্নডাইকের শিক্ষণ সূত্রগুলি শিক্ষণ প্রক্রিয়ায় আরও কার্যকর এবং সফল করার জন্য একটি মূল্যবান নির্দেশিকা প্রদান করে। হয়েছে? তাহলে এই ছিল গিয়ে থর্নডাইকের শিক্ষণের সূত্র এবং তার সেই সূত্রগুলির কী কী ব্যবহার বা কিভাবে আমরা শিক্ষাক্ষেত্রে এগুলোকে ব্যবহার করতে পারি বা কিভাবে আমাদের সহযোগিতা করছে, সেই সংক্রান্ত বিষয় আজকের এই ভিডিওতে উপস্থাপন করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আবারও বলছি, এই ভিডিও ডেসক্রিপশানে তোমাদের পূর্ণাঙ্গ সাজেশনের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা খুব গুরুত্বপূর্ণভাবে এই ভিডিওটি দেখবে, কারণ যেই ভিডিওতে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা তৈরি করতে পারো, তাহলে সেমিস্টার 2 শিক্ষাবিজ্ঞান বিষয়ে তোমরা 40-এ 40 পেতে পারো। সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু সাজেশন বানানো হয়েছে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো। পরবর্তীকালে নতুন একটি ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করছি।